বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, 21-এ ভরাডুবি হয়েছিল আলিপুরদুয়ার জেলাতে। বিধানসভা নিয়ে কী ভাবছেন আপনারা? দেখুন, 21 সনের বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে সারা রাজ্যের সাথে আলিপুরদুয়ারটা সামঞ্জস্য ছিল না। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল, কিন্তু আলিপুরদুয়ারে সেখানে আমরা ফেল করেছি। আসলে পট পরিবর্তন হয় 21 সন, এটা হচ্ছে 25 সন 26 সনে ভোট হবে, বিধানসভা ভোট হবে। তার মাঝখানে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক উন্নয়নের প্রকল্প, অনেক ভুল ভ্রান্তি আমাদের ছিল, সেগুলিকে আমরা তুলে ধরতে পারিনি জনগণের কাছে। দিদির অনেক উন্নয়নকে দিদি যেগুলো ঘোষণা করেছেন সেগুলি হয়তো পৌঁছেছে, কিন্তু আমরা মানুষকে কাছে তুলে ধরতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা ছিল। কিন্তু 21-এর থেকে 26 আরও অনেক উন্নয়নের বার্তা দিদি দিয়েছেন, এবং আপনারা নিজেরাই দেখেছেন যে যেখানে কেন্দ্রীয় সরকার একটার পর একটা স্কিমে যোজনা রাজ্যকে বঞ্চিত করছে, যেখানে আবাস যোজনার টাকা মানুষ পাচ্ছিল না, সেখানে দিদি রাজ্য থেকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। যেখানে দেখছেন 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার জোর করে আটকে দিয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, সেখানে এত 100 দিনের মানুষ লেবার যার পরিবারগুলো বঞ্চিত হচ্ছিল, কাজ করে টাকা পাচ্ছ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, সেখানে দিদি কমিটমেন্ট করেছিল যে আমি নির্বাচনে জিতে এসে আমি তাদের সেই 100 দিনের কাজের টাকা ফেরত দেব। দিদি কিন্তু রাজ্য সরকারের ফান্ড থেকে সেই টাকাটা দিয়েছেন। ও আপনারা দেখছেন যে সারা রাজ্য জুড়ে যে উন্নয়ন আমাদের দিদি করেছে, আলিপুরদুয়ার সেখান থেকে পিছিয়ে নেই। এবং আমি দেখছি আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে দিদির একটা দুর্বলতা আছে, বিশেষ করে আলিপুরদুয়ারকে দিদি খুব প্রাণ দিয়ে ভালোবাসেন, যার ফলে আমাদের দিদি এসেছিলেন সেদিন, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের একজন সিনিয়র লিডার আমাদের মৃদুল গোস্বামী খেলার মাঠ নিয়ে কথা বলছিলেন, সাথে সাথে দিদি সেটাকে একটা ডিএমকে অর্ডার করে দিলেন যে ইমিডিয়েট আলিপুরদুয়ার জেলার জন্য একটা খেলার মাঠটাকে তৈরি করে দেন, একটা এমপি ল্যাডের থেকে, রাজ্যসভা এমপি ল্যাডের থেকে একটা টাকা অ্যালটমেন্ট করে দিলেন। যেখানে আমাদের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন দিদি আমাদের যখন রাজাভাতকা গেটে এরকম আমাদের অনেক পর্যটক যেতে একটা টাকা নেওয়া হচ্ছে, অনেকে যেতে পারছে না গাড়ি ভাড়া দিয়ে বা যেতে পারছে না, এটা ক্ষতি হচ্ছে, পর্যটন ব্যবস্থা ভেঙে পড়ছে, সেখানে দিদি সাথে সাথে ঘোষণা করে দিলেন, এবং আজ সেদিন তারপরের দিন থেকে গেট খুলে দেওয়া হলো। তো মানুষ কাজ চাইলেই কাজ পাচ্ছে যেখানে দিদির কাছে, তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তো সুতরাং 21-এর সাথে 26 কখনো মিল খাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস সারা রাজ্যে, পশ্চিমবাংলা রাজ্যে বিজেপির কিছু নেই। মানুষ নরেন্দ্র মোদীর হাওয়া তুলে তুলে বিজেপি ভোট করতে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে রাম মন্দির ইস্যুতে ভোট করতে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে কুম্ভমেলা দিয়ে ভোট করতে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে তার দল ভোট করতে যাচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে যে কাউকে মন্দির বা কাউকে মসজিদ বা কাউকে কিছু না দেখে মানুষকে বেঁচে থাকার অধিকারটা দিয়ে দিতে, মানুষের উন্নয়নকে বার্তা দিতে এই আমরা ভোট করব। 27 বছর পর দিল্লি বিধানসভায় বিজেপি জিতেছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে শুভেন্দু থেকে সুকান্ত তারা বলতে শুরু করে দিয়েছে যে এবার বাংলাতেও সেই পালাবদল হবে, বিজেপি ক্ষমতায় আসবে। দেখেন, গতবার 2021 সালের নির্বাচনে বলেছিল 200-রও বেশি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, এবং সারা দেশ জুড়ে বার্তা দিয়েছিল পশ্চিমবাংলার পট পরিবর্তন হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত তাদের নেতা ছিল সব নেতা নাচানাচি শুরু করে দিয়েছিল। তা কি আমরা দেখতে পেলাম, 70-এর বেশি ক্রস করতে পারলো না বিজেপি। আবার বাংলা 200-রও উপর সিট নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে। 26-এও 250-এর উপর সিট নিয়ে ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ কনসাস মানুষ হয়তো একটা দুটা জায়গায় হয়তো সেন্টিমেন্টাল ভোট হয়ে মন্দির ইস্যুতে বা রাম মন্দির ইস্যুতে বা নরেন্দ্র ইস্যুতে ভোট হয়ে যায়, কিন্তু সব জায়গায় এই ভোটটা হয় না, সবসময় হয় না। আর একই জিনিস সবসময় মানুষ গ্রহণ করে না। যেখানে মানুষ উন্নয়ন পাচ্ছে, যেখানে চা বাগানগুলোর লেবারগুলো যে মজুরি ছিল সেই মজুরিকে বৃদ্ধি করে দিয়ে একের পর এক উন্নয়ন করছে, চা বাগানে চা সুন্দরী প্রকল্প দিয়ে উন্নয়ন করছে, যেখানে গ্রামে গঞ্জে রাস্তাঘাট কোনোটাই মানুষ ভাঙাচুরা অবস্থা নেই, সেখানে একটার পর একটা কাজ হচ্ছে,
যেখানে মানুষকে বাড়ি বাড়ি জল দেওয়ার পরিকল্পনা, মানুষকে পানীয় জলের ব্যবস্থা করা থেকে শুরু করে ইলেকট্রিসিটিতে ব্যবস্থা করা, সবই কাজ হয়ে যাচ্ছে। সেখানে মানুষ, আমি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডারে আজকে বোনদের সামনে এই কথা বলুন যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি থাকবে না, তারা যে বলতে যাবে তাকে মাইর দিয়ে দিবে। কারণ তারা এতটাই খুশি যে প্রথম হচ্ছে ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে পশ্চিমবাংলার মাদেরকে যে একটা স্বীকৃতি দিয়েছে, পয়সাটা বড় কথা, স্বীকৃতি দিয়েছে, যে তাদের যে স্বীকৃতি সেটাকে এতটাই খুশি। এবং সেই স্বীকৃতি দেখে এখন ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিধানসভা নির্বাচন আসলেও, কোনো কিছু নির্বাচন আসলেই সেখানে এই লক্ষ্মী ভাণ্ডারের স্কিমটাকে ডুপ্লিকেট করে চালানোর চেষ্টা করছে। সব দলকে মানতে হলো দিদির এই প্রকল্পগুলো। আজকে কন্যাশ্রী বোনদের কাছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা কথা বলুন, তারা উত্তর দিয়ে দিবে। আজকে রূপশ্রীর বোনদের কাছে বলুন, তারা উত্তর দিয়ে দিবে। তো যেখানে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, যেখানে মানুষ আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ তার চিকিৎসা পাচ্ছে, মানুষ একটার পর একটা উন্নয়ন পাচ্ছে, সেখানে অন্য কাউকে ভাববে কেন? বিজেপি এটা মূর্খের সঙ্গে বাস করছে। আসলে পশ্চিমবাংলা কখনোই উত্তরপ্রদেশ হতে পারে না, পশ্চিমবাংলা কখনোই আপনার বিহার হতে পারে না, পশ্চিমবাংলা কখনোই মহারাষ্ট্র হতে পারে না। আর তাছাড়া এতই যখন ওনার দিল্লি মডেলে জিতেছে কিভাবে সেটাও একটু দেখুন, ব্যাখ্যা করে দেখুন। যে কত লক্ষ ফলস ভোটার নাম তুলে নিয়ে এসে, হিন্দু রাষ্ট্রের থেকে সে ভোটারগুলো নাম তুলে নিয়ে এসে তাকে কি করতে হচ্ছে, তাকে জেতার জন্য কত বড় স্কিম ঢালতে হচ্ছে। এতই যদি পপুলারিটি, দিল্লিতে সারাদিন বসে থাকে, তাকে একাধিক স্কিম দিতে হচ্ছে মার্কেটে জেতার জন্য। এবং এখানে বলতে তো দ্বিধা নেই যে আমাদের একটা ইন্ডিয়া জোট হয়েছিল, সেই জোটটা দিল্লিতে ছিল না। তো জোটটা না থাকাতে বিজেপি সেই সুযোগটাকে গ্রহণ করেছে। যদি ইন্ডিয়া জোট হতো তাহলে ভোটের মার্জিন হিসাব করলে পেয়ে যেতেন যে বিজেপি ক্ষমতা আসে কি আসে না। আপনারা তো কনসাস লোক, আপনারা খবর নিয়ে নিতেন যে ইন্ডিয়া জোটের যে থিওরিটা, সেটার ভোটটা যোগ করলে বিজেপি কি দিল্লিতে ক্ষমতা আসে না। তো সেই ইন্ডিয়া জোটটা দিল্লিতে হয়নি, তো এটার সুযোগ সেটা নিয়েছে। এবং এই ইন্ডিয়া জোটটা যদি না হয় তার জন্য বিজেপি ব্যবস্থা করেছে, তার জন্য অনেক পয়সা করি নিয়ে মার্কেটে নেমেছে, যেন তেন প্রকারণে পাওয়ার লাগবে। উই ওয়ান্ট পাওয়ার, এই পাওয়ারটাকে ভোগ করার জন্য এটা করতে হয়েছে। তো এত পপুলার প্রধানমন্ত্রী, এত পপুলার স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এত কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে, লোকে তো এমনি ভোট দিবে। এত বড় কোটি কোটি লোকের কুম্ভমেলা করছে, লোকে তো এমনি ভোট দিবে। এত লোকের রাম মন্দির করছে, লোকে তো এমনি ভোট দেবে। তার জন্য এত স্কিম করতে হচ্ছে কেন? আসলে এগুলি না, ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা ক্রমশ বাড়ছে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দিকে গেছে। ভারতবর্ষের মানে জিডিপির দিকে তাকালেই টের পাবেন, মিথ্যা জিডিপি পেশ করছে। ভারতবর্ষের সমস্ত জায়গায় একটা ভাওতাবাজি দিয়ে বিজেপি গভর্নমেন্ট করছে। আজকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন করতে হলো কেন? ওখানে তো বিজেপি গভর্নমেন্ট ছিল। তাহলে নিজের গভর্নমেন্ট ফেল করে কি লজ্জা? আজকে মণিপুর গভর্নমেন্ট ফেল করে গেল, আবার প্রধানমন্ত্রীকে আজকে ভাবতে হলো ওখানে রাষ্ট্রপতি শাসন করতে হলো। নিজেদেরই গভর্নমেন্ট তো। তারা এত যদি সুশাসন দিয়ে থাকে, তার নিজের গভর্নমেন্টকে রাষ্ট্রপতি শাসন করে ভাঙলো কেন? আপনারাই ভেবে নেন এটা। বলছিলাম পুরসভা ভোট বাদ দিয়ে অন্যান্য যে ভোটগুলো হয় সেক্ষেত্রে শহরের ভোট তৃণমূল পায় না কেন? কোথায় কি মনে করেন? দেখুন, একটা কথা আপনাদের বলি, ভোটের রাজনীতিতে তিনটে ইকুয়েশন হয়, যে একটা কেন্দ্রীয় স্তরের নির্বাচন, একটা রাজ্য স্তরের নির্বাচন, একটা লোকাল বডির নির্বাচন। তো যেহেতু কনসাস যে সমস্ত জায়গাগুলো থাকে, বেশিরভাগ কনসাস জায়গাগুলো দেখবেন যে মানুষ তিনটা স্তরে তিন রকমভাবে ভোটের ভাবনা চিন্তা করে। কোনো সময় লোকসভা কাউকে ভোট দিয়ে তারা এমপি বানাতে চায় বা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হতে দেখতে চায়। কেউ হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী বানানোর জন্য কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চায়, কেউ হয়তো লোকাল বডি কাকে কাউন্সিলর বা জনপ্রতিনিধি করবে বা পঞ্চায়েতে করবে বা করবে, সেটার জন্য লোকাল চিন্তাভাবনা ভোট দেয়। তো সেখানে হয়তো আমাদের আলিপুরদুয়ার শহর এই রেজাল্টটা যেটা হয়েছে আপনারা দেখবেন, কেবলমাত্র আলিপুরদুয়ার শহর নয়, মানে আপনার আলিপুরদুয়ার বা তার আশেপাশের জেলাগুলোর শহরগুলো দেখুন, বেশিরভাগ শহরে দেখবেন যে শহরে এটা একটা ডিফারেন্স হয়েছে, যে সেখানে মানুষ বিজেপিমুখী ছিল, বিজেপিমুখী ভোট দিয়েছে, আমাদের তৃণমূলকে ভোট শহরে কিছু কম দিয়েছে, এটা একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তো সেটা একটা লম্বা অ্যানালিসিসের প্রয়োজন, এবং সেটা ছোটোখাটো অ্যানালিসিস নয়। এটাতে আমাদের আরও সংঘবদ্ধ হতে হবে। আমাদের
আমি মানে আমি সোজা সাপটা লোক, স্বীকার করতে কোনো আমার উপায় ইসে নেই। আমি মনে করি আমার সকল নেতৃত্বকে এটা নিয়ে ভাবার ব্যাপার আছে, সকল নেতৃত্বকে সব ধরনের ইগো ছেড়ে এসে নিজেদের কর্মীদের সাথে সৎভাবে ব্যবহার করে বসে এটা অ্যানালিসিস করে মানুষের কাছে যার জন্য আমি একটা ইতিমধ্যে আলিপুরদুয়ার শহরে ঠিক করেছি যে মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সামনে আছে, কিছু বাধ্যকতা থাকে, আমরা প্রত্যেকেই 20টা ওয়ার্ডেই যাতে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগটা করতে পারি। নির্বাচন আসলে জনসংযোগ করে লাভ হয় না, কারণ নির্বাচনের সময় একরকম জনসংযোগ হয়, 12 মাস মানুষের পাশে থাকলে সেই জনসংযোগটা রাখলে পরে মানুষের ভুল ত্রুটিগুলি ধরা যায়। তা কিছু মানুষের কাছে হয়তো আমাদের ভুল বার্তা আছে, আমাদের কিছু ভুল ত্রুটি আছে, কিছু মানুষ হয়তো আমাদের আচরণ হয়তো পছন্দ করেনি বা কোনো কারণে হয়তো আছে, ভুলে বুঝেই থাকতে পারে। আমি চাই যে আমাদের যারা তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী, যারা মামাটি মানুষের দলকে ভালোবাসে, মমতা ব্যানার্জির আদর্শে যারা বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা দলের সর্বোচ্চ নেত্রীকে যারা শ্রদ্ধা করে, তাদের উচিত মানুষের পাশে গিয়ে, মানুষের কাছে গিয়ে ভুল স্বীকার করে নেওয়া, কোনো ভুল টুটের স্বীকার করে নেওয়া এবং শপথ নেওয়া আগামী দিনে প্রত্যেকেই তাদের মানুষের পাশে থাকবেন, এই কমিটমেন্টটা করা। তাহলে আমার মনে হয় এটার পরিবর্তন হবে। এবং আমি নিজেই স্বয়ং টাউনব্লক সভাপতি হিসাবে ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু করে দিয়েছি। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাই, খোঁজ নিয়ে মানুষের জিজ্ঞাসা করছি। আমার মনে হয় এটা পরিবর্তন হবে। 2026টা 21 আর হবে না, 21 আর 2026 হবে না। এবং সেটা যদি আমাদের সকল স্তরের কর্মী, যেটা আমরা বললাম বার্তা দিচ্ছি, সেই বার্তাটা যদি মেনে করে, এবং নেতৃত্বেরও উচিত, জেলার সর্বস্তরের নেতৃত্বের উচিত একদম সর্বনিম্ন কর্মীটাকে মর্যাদা দেওয়া, তাদেরকে পাশে দাঁড়ানো, কর্মীরাও যাতে ভাবতে পারে যে লিডাররা আমাদের পাশে সবসময় আছে। লিডাররা জানি 2, 4, 5 জনের মধ্যে সীমাবদ্ধ থেকে যে কোনো কাজ না করে, কোনো সিদ্ধান্ত নিলে সকলকে নিলে পরে সকলে খুশি থাকে। আমি মনে করি এগুলি আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, যে আমারও অ্যানালিসিস এটা, যে আমাদের উচিত আরও বুথ লেভেলের কর্মীদেরকে পাশে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করা এবং তাদের সাথে শেয়ার করা, তাতে আমাদের কর্মীরা উজ্জীবিত হবে। আসলে কর্মীরা যদি অনেক কিছু না জানতে পারে, অনেক সময় তাদের ভিতরে একটা ক্ষোভ জন্মগ্রহণ করে। অনেক সময় নেতৃত্বরা গাড়ি নিয়ে আসে, ভাষণ দিয়ে চলে যায়, তারপরে অনেক সময় নেতৃত্বরা লোয়ার লেভেল যারা লেবার, যারা দলকে ভালোবাসে, তাদের খোঁজ খবর নেয় না। এতে অনেক কর্মী ক্ষুব্ধ হয়ে যায়, অনেক কর্মী মনক্ষুণ্ণ হয়ে যায়। তা আছে কর্মীরা যদি আমি তাদেরকে তরতাজা রাখতে না পারি, তারা ভোটটা ক্যারি করবে কোত্থেকে? এটা কিছুটা ভুল ত্রুটি নিশ্চয়ই আমাদের আছে, সেটা আশা করি সংশোধন হবে। আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সাথেও এই ব্যাপারে কথা বলবো। আগামী দিনে আমি একটা বড় মিটিং করে নিয়ে সেটা বলে সব কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে সে ব্যবস্থা করব। 2021 সালে আলিপুরদুয়ারে 5টি সিটে আপনারা হেরেছিলেন এবং পরবর্তীতে বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কী মনে করছেন বিধায়ক হিসেবে তিনি কতটা কী কাজ করছেন বা কতটা সফল, জাতিকে আবার টিকিট দেওয়া যেতে পারে, ব্যক্তিগতভাবে কী মনে করেন? আমি একটা জিনিস আপনাকে বলছি, যে আমাদের কাছে ব্যক্তিটা কোনো ফ্যাক্টর নয়। আমরা মনে করি আমাদের নেত্রী ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। কে ব্যক্তি জিতছে বা কে কোন দল থেকে এসছে তা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বল, জোড়া ফুল চিহ্ন, এটাই শেষ কথা বলে। এবং সেই চিহ্ন নিয়ে যারা দাঁড়াবে তারাই আমাদের জিতে আসবে, এটা আমাদের বিশ্বাস, মানুষ সাপোর্ট পাবে। কারণ এখানে ব্যক্তিকেন্দ্রিক কিছু, যে আমি দীপ্ত চ্যাটার্জি, আমি টাউন ব্লকের সভাপতি হতে পারি, আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী, এবং আমার কাছে তৃণমূলের জোড়াফুল চিহ্নটাই আমার কাছে শেষ কথা বলে। আমার পরিচিতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমার পরিচিতি, সেখানে আমার আইডেন্টিফিকেশন এক্সট্রা দরকার নেই, আমাদের দলটাই এই।